হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখো বন্ধুরা, আজকের কিন্তু প্রাইমারি টেট প্রস্তুতি 2024, অর্থাৎ 2024-এর যে প্রাইমারি টেট হতে চলেছে, প্রস্তুতিদের ঘোষণা অনুযায়ী প্রতি বছর প্রাইমারি টেট হতে চলেছে। আর 2024 সালের ডিসেম্বর মাসে কিন্তু অবশ্যই করে প্রাইমারি টেট কিন্তু অবশ্যই হতে চলেছে, তাই তো? আর সেই প্রাইমারি টেটের জন্য কিন্তু আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছি। দেখো আজকের কিন্তু যে ভিডিওটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দেখো গণিতের প্যাডাগজি থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে চলে এসেছি। আজকে দেখো কি হচ্ছে, আজকের রয়েছে কি প্র্যাকটিস সেট 3। প্র্যাকটিস সেট 3 এর আগে দেখো আমরা দুটো প্র্যাকটিস সেট অবশ্যই করে কিন্তু করে ফেলেছি। অবশ্যই তোমরা কিন্তু আমার প্লে লিস্ট থেকে অবশ্যই তোমরা দেখে নিতে পারো। দেখো আজকের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন রয়েছে সিটেট সহ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে 30টি, যেখানে বাছাই করে সম্পূর্ণ প্রশ্ন। দেখো সিটেট বিভিন্ন ইয়ার থেকে কিন্তু আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকের আলোচনা করব। তাই প্রত্যেকে বলছে আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। 2024-এর পরীক্ষার জন্য আমরা জানি অবশ্যই সিটেটের আদলে কিন্তু প্রশ্ন হচ্ছে বিগত 2 বছর, এবং আগামী 2024 সালের যে ডিসেম্বর মাসে পরীক্ষা হতে চলেছে, অবশ্যই কিন্তু সেখানে সিটেটের আদলে প্রশ্ন হতে চলেছে। এই সিটেটের কিন্তু প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের কিন্তু সিটেটের বিভিন্ন প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব। 30টি প্রশ্ন, যেখানে সিটেটের প্রশ্নও রয়েছে। আর তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সবাই সাবস্ক্রাইব করে নাও। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই করে লাইক করে দাও। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। এবং তোমরা যারা ভাবছো সমস্ত ভিডিওর পিডিএফ গুলো পাওয়ার জন্য, অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ গুলি পেতে পারবে। অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যদি ওখান থেকে যুক্ত না হতে পারো, তাহলে টেলিগ্রামে গিয়ে অবশ্যই করে কিন্তু ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করতে পারো। ওখান থেকে তোমরা অবশ্যই করে কিন্তু পেয়ে যেতে পারো। আজকে কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকে বলছি অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের খুবই কাজে আসবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটির মধ্যে কি কি রয়েছে দেখবো। প্র্যাকটিস সেট 3 কি কি প্রশ্নগুলি, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে দেখে নি। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, আকাঙ্ক্ষা একজন ভালো গণিতের শিক্ষক হতে চায়। একজন ভালো গণিত শিক্ষক হতে হলে তার অবশ্যই থাকতে হবে, কি থাকতে হবে? দেখো সিটের 2015 ফেব্রুয়ারি কিন্তু প্রশ্ন এটা এসেছিল। দেখো কি কি থাকতে হবে, 4টে অপশন দেখে নিই আমরা। ক্লোজ এন্ডেড প্রশ্নের ভালো যোগাযোগ দক্ষতা এবং জ্ঞান, ধারণাগত জ্ঞান, বোঝাপড়া এবং বাস্তব জীবনের সাথে গণিত বিষয়বস্তু সম্পর্কিত করার ক্ষমতা, সংখ্যা পদ্ধতি, বীজগণিত এবং জ্যামিতির ভালো জ্ঞান, অল্প সময়ের মধ্যে সমস্যাগুলি সমাধান করার ক্ষমতা। দেখো কেবলমাত্র যদি অল্প সময়ের মধ্যে সমস্যাগুলি সমাধান করার ক্ষমতা থাকে, সে কিন্তু ভালো শিক্ষক হতে পারবে। কি যে কোনো সমস্যা সে সমাধান করে দিতে পারছে তাড়াতাড়ি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ নয়। কেবলমাত্র সমস্যা সমাধান করে দিলেই সে ভালো শিক্ষক হতে পারবে না। তারপরে দেখো সংখ্যা পদ্ধতি, বীজগণিত এবং জ্যামিতির ভালো জ্ঞান। যদি সংখ্যা পদ্ধতি, বীজগণিত এবং জ্যামিতির ভালো জ্ঞান থাকে, তাহলে কি সে ভালো শিক্ষক হতে পারবে? কেবলমাত্র যদি সংখ্যা পদ্ধতি, বীজগণিত এবং জ্যামিতির ভালো জ্ঞান থাকে, সে সেগুলোকে বাস্তবে রূপায়িত করতে পারবে না, সে সবার মধ্যে ভালোভাবে তুলে ধরতে পারবে না, বুঝিয়ে দিতে পারবে না, তাহলে কিন্তু সে ভালো শিক্ষক হতে পারবে না। তাহলে কিন্তু এখানে এটা গুরুত্বপূর্ণ নয়। ওকে, তারপরে দেখো বলেছে কি, ধারণাগত জ্ঞান, বোঝাপড়া এবং বাস্তব জীবনের সাথে গণিত বিষয়বস্তু সম্পর্কিত করার ক্ষমতা। অবশ্যই দেখো ধারণাগত জ্ঞান, বোঝাপড়া, অর্থাৎ জ্ঞান, তার যে ধারণা, সেই ধারণার সঙ্গে কিন্তু বোঝাপড়া একটা দরকার অবশ্যই করে, এবং বাস্তব জীবনের সাথে সম্পর্কিত অবশ্যই করে কিন্তু গণিত, তার গণিত বিষয়টিকে সে বাস্তবের সঙ্গে কিন্তু সম্পর্কিত করে গড়ে তুলতে হবে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটা দেখো কি হবে। তাহলে সঠিক উত্তরটা এখানে হয়ে গেল বিটটা। দেখো আমরা এরটা দেখে নিই একটু, কি বলছে, ক্লোজ এন্ডেড প্রশ্নের ভালো যোগাযোগ দক্ষতা এবং জ্ঞান। কেবলমাত্র ক্লোজ এন্ডেড প্রশ্নে যদি ভালো যোগাযোগ দক্ষতা থাকে এবং জ্ঞান থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সঠিক সে ভালো শিক্ষক হতে পারবে না। কারণ কেবলমাত্র ক্লোজ এন্ডেড প্রশ্নে যে ভালো যদি যোগাযোগ দক্ষতা থাকে বা জ্ঞান থাকে, তাহলে সে কিন্তু ভালো শিক্ষক হতে পারে না। তার যদি বাস্তবে প্রয়োগের জায়গা না থাকে, সে বাস্তবে যদি প্রয়োগ না করতে পারে এবং বিষয়টা ভালোভাবে যদি তার বোঝাপড়ার জায়গাটা যদি না তৈরি হয়, তাহলে সে কিন্তু ভালো শিক্ষক হতে পারবে না। তাহলে সঠিক উত্তরটি কেন হয়ে গেল দেখো বিটটা। ওকে, নেক্সট পরেরটা দেখো, গণিতে গঠনমূলক মূল্যায়ন প্রাথমিক পর্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে গঠনমূলক মূল্যায়ন প্রাথমিক পর্যায়ে কি কারণে অন্তর্ভুক্ত রয়েছে দেখে নেব আমরা।
দেখো সিটেট 2015 ফেব্রুয়ারির প্রশ্ন বলছে শেখার ফাঁক এবং পাঠদানের ঘাটতি শনাক্তকরণ, সাধারণ ত্রুটি শনাক্তকরণ, পদ্ধতিগত জ্ঞান এবং বিশ্লেষণাত্মক দক্ষতার পরীক্ষা, শিক্ষার্থীদের কোচিং এবং র্যাঙ্কিং। দেখো গঠনমূলক মূল্যায়ন আমরা জানি মূল দুটো মূল্যায়ন, সেটা হচ্ছে গঠনমূলক মূল্যায়ন আর একটা হচ্ছে কি সমষ্টিমূলক মূল্যায়ন। গঠনমূলক মূল্যায়ন আমরা জানি বিশেষ করে যে কারণে হয় সেটা হচ্ছে কি শিক্ষার্থীরা ক্লাসের মধ্যে কতটা শিখলো এবং তাদের মধ্যে শেখার মধ্যে যে ফাঁক রয়েছে কিনা এবং শিক্ষক মহাশয় যে পাঠদান করে সেই পাঠদানের মধ্যে কিছু ঘাটতি রয়েছে কিনা সেই বিষয়গুলি কিন্তু আমরা নির্ণয় করি এই গঠনমূলক মূল্যায়নের মধ্য দিয়ে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? দেখো সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে কি শেখার ফাঁক ও পাঠদানের ঘাটতি শনাক্ত। ত্রুটি শনাক্তকরণ এটা তো হবেই না। তারপরে দেখো পদ্ধতিগত জ্ঞান এবং বিশ্লেষণাত্মক দক্ষতার পরীক্ষা, এটাও না। আর শিক্ষার্থীর কোচিং এবং র্যাঙ্কিং, গঠনমূলক মূল্যায়নের মাধ্যমে র্যাঙ্কিং তো করাই হয় না। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো এরটা। নেক্সট পরেরটা দেখো 3 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের কোন বিবৃতিটি সত্য? সিটেট 2015 ফেব্রুয়ারি প্রশ্ন। 3টি বিজোড় সংখ্যার গুণফল একটি জোড় সংখ্যা, একটি জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার পার্থক্য একটি জোড় সংখ্যা হতে পারে। 2টি বিজোড় সংখ্যা এবং একটি জোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা। 3টি বিজোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা। দেখো আমরা প্রত্যেকটা বিশ্লেষণ করবো, প্রত্যেকটা ভালোভাবে বুঝবো। দেখো 3টি বিজোড় সংখ্যার গুণফল একটি জোড় সংখ্যা। 3টি বিজোড় সংখ্যা যদি আমরা 3 ধরি, দেখো 3 গুণ 5 গুণ যদি আমরা 7 ধরি, দেখো 3টে বিজোড় সংখ্যা আমরা নিলাম, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 3 5 15, আবার গুণ হচ্ছে কি 7, 7 15 কত 105। তাহলে দেখো এটা কিন্তু কি হলো বিজোড় সংখ্যা, কিন্তু এখানে আমার বলেছিল কি জোড় সংখ্যা, তাই তো? তাহলে এটা কিন্তু হচ্ছে না, সত্য বলেছে, তাহলে এটা কিন্তু মিথ্যা। তারপরে দেখো একটি জোড় সংখ্যা ও একটি বিজোড় সংখ্যার পার্থক্য একটি জোড় সংখ্যা হতে পারে। তাহলে একটা জোড় সংখ্যা আমরা ধরি যদি 4 যদি ধরি বিয়োগ পার্থক্য মানে বিয়োগ, তাহলে দেখো বিজোড় সংখ্যা যদি আমরা 7 ধরি, তাহলে দেখো সমান কত হচ্ছে, সরি এটাকে 7টাকে আমরা আগে দেব, 7 মাইনাস 4 সমান কত হচ্ছে, তাহলে 7 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 3। তাহলে দেখো এটা কি হচ্ছে বিজোড়, কিন্তু এখানে বলেছে জোড় সংখ্যা, তাহলে এটা বিজোড় হচ্ছে, তাহলে এটাও কিন্তু ভুল। তারপরে দেখো 2টি বিজোড় সংখ্যা একটি জোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা, তাহলে 2টো বিজোড় সংখ্যা ও একটি জোড় সংখ্যা। দেখো 2টো বিজোড় সংখ্যা করো, তাহলে 3 যোগ 5, 3 আর 5 যোগ করলে কত হচ্ছে 8। ওকে, তাহলে 3 আর 5 দুটো বিজোড় সংখ্যা যোগ করলাম, 8 হলো একটি জোড় সংখ্যা। তাহলে আমরা যদি 8-এর সঙ্গে যদি 4 যোগ করি, তাহলে কত হচ্ছে দেখো 12, তাহলে কত হচ্ছে 12, তাহলে একটি জোড় সংখ্যা। তাহলে এটা দেখো অবশ্যই কিন্তু এখানে সঠিক আসছে। তারপর বলেছে দেখো 3টি বিজোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা। 3টি বিজোড় সংখ্যা যোগ করো, 3 যোগ 5 যোগ 7 সমান কত হচ্ছে দেখো 5 3 8, 8 7 15। তাহলে এটাও কিন্তু আমাদের এখানে ভুল হচ্ছে। তাহলে সঠিক উত্তরটি কি হয়ে গেল দেখো সিটটা, সঠিক উত্তরটি হয়ে গেল সি। ওকে, তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করে দাও, যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাও। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা এরকম ভাবে প্রত্যেকটা সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে করে তারপরে আমরা উত্তরগুলো অবশ্যই করে দেখব। তাই প্রত্যেককে বলছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, গণিত হলো বিজ্ঞানের প্রবেশদ্বার, এটি কার উক্তি? গণিত হলো বিজ্ঞানের প্রবেশদ্বার। দেখো গণিত হলো বিজ্ঞানের প্রবেশদ্বার, অবশ্যই কিন্তু এটা বেকন বলেছিল। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন এটা, রজার বেকন। ওকে, তাহলে বেকন কিন্তু বলেছিলেন যে গণিত হলো বিজ্ঞানের প্রবেশদ্বার। ওকে, ম্যাথমেটিক্স ইজ দ্য ক্রে অফ সায়েন্স। নেক্সট
পরেরটা কি বলছে দেখো, নিরবিচ্ছিন্ন এবং সঠিক মূল্যায়নের বৈশিষ্ট্য। নিরবিচ্ছিন্ন এবং সঠিক মূল্যায়নের বৈশিষ্ট্য। নিরবিচ্ছিন্ন এবং সঠিক মূল্যায়ন তার বৈশিষ্ট্য কি, কিভাবে নিরবিচ্ছিন্ন সঠিক মূল্যায়নটা হয়? দেখো, শিক্ষার্থীদের অগ্রগতিকে যাচাই, সার্বিক বিকাশের পথে বাধা সৃষ্টিকারী উপাদানগুলিকে চিহ্নিত করা, শিক্ষার্থীদের পারদর্শিতার হার নিম্নরূপ। দেখো, নিরবিচ্ছিন্ন ও সঠিক মূল্যায়ন বা সার্বিক মূল্যায়ন যেটা, সেটা কিন্তু দেখো শিক্ষার্থীদের অগ্রগতিকে অবশ্যই করে কিন্তু যাচাই করা হয়। ওকে, তারপরে দেখো, শিক্ষার্থী সার্বিক বিকাশের পথে যে বাধা সৃষ্টি, অর্থাৎ শিক্ষার্থী তার বিকাশের ক্ষেত্রে বা তার শিক্ষার ক্ষেত্রে কোথাও কোনো বাধার সমস্যা, শিক্ষার্থীর কোথাও কোনো বাধা সৃষ্টি হচ্ছে, সেখানে কিন্তু সেই উপাদানগুলি অবশ্যই করে কি এই নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন সঠিক মূল্যায়নের মাধ্যমে কিন্তু অবশ্যই চিহ্নিত করা যায়। তারপরে দেখো, শিক্ষার্থীদের পারদর্শিতার হার নিরূপণ করা। অবশ্যই শিক্ষার্থীদের কতটা সে পারদর্শী হয়ে উঠছে সেই বিষয়ের ক্ষেত্রে তার সেই পারদর্শিতার হার কিন্তু এখানে আমরা অবশ্যই করে নির্ণয় করতে পারি। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? দেখো, এখানে সঠিক উত্তর হয়ে গেল উপরের সবকটি। ওকে, চলো নেক্সট। 6 নম্বর প্রশ্ন কি বলেছে, সাময়িক মূল্যায়ন বলতে বোঝায়। সাময়িক মূল্যায়ন বলতে কি বোঝায়? দেখো, সময়ের মূল্যায়ন, শিক্ষাবর্ষের কিছু সময় পার হওয়ার পর মূল্যায়ন, পাঠ চলাকালীন মূল্যায়ন, বছরে অর্ধেক সময় পার হয়ে যাওয়ার পর মূল্যায়ন। সাময়িক মূল্যায়ন, সাময়িক মূল্যায়ন মানে দেখো সাময়িক অর্থাৎ কিছু কিছু সময় পর যে মূল্যায়ন আমরা করি সেই মূল্যায়নকে কিন্তু আমরা সাময়িক মূল্যায়ন বলে থাকি। তাহলে সময়ের মূল্যায়ন, এই সময়ের মূল্যায়ন বলতে কোন সময়ের মূল্যায়ন, এটা কিন্তু এখানে প্রযোজ্য নয়। দেখো, শিক্ষাবর্ষের কিছু সময় পার হওয়ার পর মূল্যায়ন। অবশ্যই দেখো, সাময়িক মূল্যায়ন অর্থাৎ শিক্ষাবর্ষের কিছু সময় পার হয়ে গেল একটা মূল্যায়ন হলো, আবার কিছু সময় পার হয়ে গেলে একটা মূল্যায়ন হলো। যেমন আমরা যেটা এখন বর্তমানে যেটা হয়ে চলেছি, কেমন যে ফার্স্ট সাবমেটিভ এভ্যালুয়েশন বা সেকেন্ড সাবমেটিভ এভ্যালুয়েশন, ঠিক আছে, বা ইউনিট টেস্ট যেটা আমরা বলি। তাহলে কিছু কিছু সময় পার হয়ে যাওয়ার মূল্যায়ন হচ্ছে কি, সেটা হচ্ছে সাময়িক মূল্যায়ন। অর্থাৎ যেমন ফার্স্ট সাবমেটিভ এভালুয়েশন, সেকেন্ড সাবমেটিভ এভালুয়েশন, তারপরে কি হচ্ছে থার্ড সাবমেটিভ এভালুয়েশন। ওকে, এইভাবে কিন্তু আমরা এখন বর্তমান শিক্ষার যে প্যাটার্ন রয়েছে সেখানে কিন্তু পরীক্ষা হয়ে চলেছে। তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল কি বিটটা। নেক্সট পরেরটা দেখো, গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। এই উক্তিটি কার? দেখো, লক, বেঞ্জামিন, হগবেন, স্টেন। গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার উপায়। বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা এই প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করো। দেখো তোমাদের এই 30টি প্রশ্নের মধ্যে কতগুলি সঠিক হচ্ছে। ওকে, এবং তারপরে কিন্তু আমি প্রশ্নগুলির উত্তর অবশ্যই করে দিচ্ছি। অবশ্যই তোমরা মিলিয়ে দেখো ঠিক হচ্ছে কিনা। দেখো, গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। ওকে, দেখো এই যে উক্তিটি, এই উক্তিটি কিন্তু বলেছিলেন কি জন লক। ওকে, সঠিক উত্তর হচ্ছে জন লক। নেক্সট পরেরটা কি হচ্ছে? দেখো পরেরটা কি আছে, বলেছে এনসিএফ 2005 অনুযায়ী গণিত একটি নির্দিষ্ট পথে চিন্তা করা ও কারণ নির্ণয় করা। এর কারণ হলো, তাহলে গণিত একটি নির্দিষ্ট পথে চিন্তা করা ও কারণ নির্ণয় করা, এর কারণ কি? দেখো, এনসিএফ 2005 অবশ্যই করে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই এনসিএফ 2005টা অবশ্যই তোমরা ভালোভাবে করে রাখবে। দেখো, 4টে অপশন কি বলছে, শিক্ষার্থীদের বিশেষ কোচিং দেওয়া, বাস্তব জীবনের সাথে সম্পর্কিত বিষয়ের হাতে কলম, এটা কলমে হবে, শিক্ষা এবং ভ্রমণমূলক ধারণা সংক্রান্ত আলোচনা শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা, সমস্ত গণিত পাঠ্যপুস্তক পুনরায় নতুন করে লেখা। এই নতুন করে লেখার কোনো বিষয় তো এখানে আসবে না, তাহলে এটা প্রথমে আমরা কেটে দেবো। তারপর শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে সমস্যা সহ ওয়ার্কশিট দেওয়া। দেখো, শিক্ষার্থীদের যে প্রচুর পরিমাণে ওয়ার্কশিট দেওয়া, এটা তো কোনোভাবেই হয় না, ঠিক আছে। এবারে রয়েছে দেখো দুটো, শিক্ষার্থীদের বিশেষ কোচিং দেওয়া, বাস্তব জীবনের সাথে। যখন দেখো শিক্ষাকে সবসময় কিন্তু বাস্তব জীবনের বা হাতে কলমে বা ভ্রমণমূলক ধারণা সংক্রান্ত এর উপর কিন্তু এনসিএফ 2005 কিন্তু সব থেকে গুরুত্ব অর্পণ করেছিলেন। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু দেখো বিটটা। নেক্সট, শ্রেণীকক্ষে উন্মুক্ত প্রশ্ন ব্যবহার করার উদ্দেশ্য। উন্মুক্ত অর্থাৎ খোলা, ওপেন এন্ডেড। ওকে,
ওপেন এন্ডেড প্রশ্ন ব্যবহার করার উদ্দেশ্যটা কি দেখো, ছাত্রদের চিন্তা সীমিত করা, সমালোচনামূলক চিন্তা ভাবনা, সমস্যা সমাধানকে উৎসাহিত করা, নির্দেশের গতি বাড়ানোর জন্য আলোচনা এড়াতে। দেখো উন্মুক্ত প্রশ্ন কিন্তু আলোচনা এড়াতে কোনোদিন করা হয় না। উন্মুক্ত প্রশ্ন কিন্তু একটা আলোচনার জায়গা তৈরি করার জন্য কিন্তু উন্মুক্ত প্রশ্ন বা ওপেন এন্ডেড প্রশ্ন অবশ্যই করে কিন্তু করা হয়। ওকে, তাহলে এখানে বলছে উন্মুক্ত প্রশ্ন ব্যবহার করার উদ্দেশ্য কি, আলোচনা এড়াতে বলেছে, তাহলে এখানে কিন্তু এটা ভুল। ওকে, কিন্তু আলোচনার জন্য কিন্তু উন্মুক্ত প্রশ্ন ব্যবহার করা। তারপর বলছে দেখো নির্দেশের গতি বাড়ানোর জন্য কোনোদিন কিন্তু উন্মুক্ত প্রশ্ন ব্যবহার করা হয় না। ওকে, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। ছাত্রদের চিন্তাকে সীমিত করা, উন্মুক্ত প্রশ্ন কিন্তু ছাত্রদের চিন্তাকে উন্মুক্ত করে, সীমিত করে না। উন্মুক্ত প্রশ্ন অর্থাৎ ওপেন এন্ডেড প্রশ্ন, একটা প্রশ্নের 2 রকম 3 রকম 4 রকম ভাবে আমরা কিন্তু উপস্থাপন করতে পারি, সেই প্রশ্নটাকে বলা হচ্ছে কি উন্মুক্ত প্রশ্ন। ওকে, এক্ষেত্রে কিন্তু অবশ্যই করে আমরা বলতে পারি যে তাদের মধ্যে একটা সমালোচনামূলক চিন্তা ভাবনা এবং সমস্যার সমাধানকে উৎসাহিত করার জন্য কিন্তু উন্মুক্ত প্রশ্ন ব্যবহার করা হয়। ওকে, উন্মুক্ত প্রশ্ন বলতে কি না, এমন একটি প্রশ্ন যার 2 রকম বা 3 রকম বা 4 রকম ভাবে আমরা উত্তরটা করতে পারি। ঠিক আছে, বিভিন্ন ভাবে আমরা উত্তরটা করতে পারি। তাহলে বিভিন্ন ভাবে যদি প্রশ্নের উত্তরটা আমরা করি, তাহলে বিভিন্ন ভাবে তাদের মধ্যে চিন্তা ভাবনা একটা গঠিত হবে এবং তারা সমস্যা সমাধান কাজটা করতে কিন্তু একে অপরের মধ্যে সমালোচনার মধ্যে দিয়ে কিন্তু উৎসাহিত হবে। ওকে, নেক্সট পরেরটা কি বলছে দেখো, নিচের কোনটি সঠিক নয়। শূন্য প্রতিটি সংখ্যার গুণিতক, প্রতিটি সংখ্যা 1 এর গুণিতক, একটি সংখ্যার গুণিতক সংখ্যা নির্দিষ্ট, প্রতিটি সংখ্যা নিজের একটি গুণিতক শূন্য বাদে। দেখো প্রতিটি সংখ্যা নিজের একটি গুণিতক, প্রতিটি সংখ্যা নিজের একটি গুণিতক বলেছে সঠিক নয়। প্রশ্নটি দেখো নেগেটিভ মার্কিং কিন্তু প্রশ্ন রয়েছে, অবশ্যই করে মাথায় রাখতে হবে। নয় বলেছে, তাহলে কোনটা আমরা দেখব, কোনটা সঠিক আমরা দেখব আগে। দেখো প্রতিটি সংখ্যা, নিচেরটা যদি আমরা ধরি ডিটটা, প্রতিটি সংখ্যা নিজের একটি গুণিতক। অবশ্যই প্রতিটি সংখ্যা কিন্তু নিজের একটি গুণিতক। যদি আমরা 7 এর গুণিতক ধরি, 7 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। ওকে, এরকম ভাবে কিন্তু আমরা গুণিতক বের করি। তাহলে প্রত্যেকে কিন্তু নিজের একটি গুণিতক। তারপর হচ্ছে একটি সংখ্যার গুণিতক সংখ্যা নির্দিষ্ট। দেখো একটা সংখ্যা, যেমন আমরা 7 এর গুণিতক বের করেছি, দেখো 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35। ওকে, তারপরে দেখো 6 7 42। তাহলে এইভাবে কিন্তু অসংখ্য হতে পারে, কিন্তু এখানে নির্দিষ্ট বলেছে, তাহলে এটা কিন্তু এখানে ভুল হচ্ছে, তাহলে এইটা এখানে কিন্তু সঠিক নয়। বাকি দুটো আমরা দেখে নেব। দেখো প্রতিটি সংখ্যা 1 এর গুণিতক, প্রতিটি সংখ্যা 1 এর গুণিতক, অবশ্যই কিন্তু প্রত্যেকটা সংখ্যা 1 এর গুণিতক। ঠিক, তারপরে শূন্য প্রতিটি সংখ্যার গুণিতক, শূন্য কিন্তু প্রতিটি সংখ্যার গুণিতক। নেক্সট, কোঠারি কমিশন অনুযায়ী জ্যামিতি থাকবে। কোঠারি কমিশন অনুযায়ী জ্যামিতি কোথায় থাকবে? দেখো আধুনিক পদ্ধতিতে, প্রাচীন পদ্ধতিতে, প্রযুক্তি নির্ভর, না বি ও সি দুটি। দেখো কোঠারি কমিশন অনুযায়ী জ্যামিতি যে শিক্ষার ক্ষেত্রে থাকার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কি আধুনিক পদ্ধতিতে। অবশ্যই করে কিন্তু জ্যামিতি আধুনিক পদ্ধতিতে কিন্তু জ্যামিতি কোঠারি কমিশন অনুযায়ী থাকার জন্য বলা হয়েছে। ওকে, নেক্সট পরেরটা 12 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, মিনিকে তার শ্রেণীর শিক্ষক দুটি অমূল্য সংখ্যার যোগ করতে বললেন, তার ফলাফলে মিনি যে সংখ্যাটি পেল সেটি কি হবে? দেখো মূলত সংখ্যার অমূল্য সংখ্যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়। অবশ্যই করে তোমরা মূলত আর অমূল্যটা ভালো করে দেখে যাবে ডিটেলসে, কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই করে থাকে। ওকে, দেখো মূলত সংখ্যা কাকে বলবো? যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি সেগুলোকে বলা হচ্ছে কি মূলত সংখ্যা, তাই তো। আর অমূলত সংখ্যা কাকে বলবো?
অমূলদ সংখ্যা যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, এটা হচ্ছে কি মূলদ। আর অমূলদ যেগুলোকে আমরা প্রকাশ করতে পারি না। ইনিকে তার শ্রেণী শিক্ষক দুটি অমূলদ সংখ্যার যোগ করতে বললেন। তাহলে দুটি অমূলদ সংখ্যার যোগ কি হবে সেটা এখানে দেখতে হবে। দেখো সর্বদা একটি মূলদ সংখ্যা হবে, তাহলে অমূলদ সংখ্যার যোগ সর্বদা একটি মূলদ সংখ্যা হবে, সর্বদা একটি অমূলদ সংখ্যা হবে। একটি অমূলদ সংখ্যা বা মূলদ সংখ্যা হতে পারে, সর্বদা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো মূলদ সংখ্যার দুটি অমূলদ সংখ্যার যোগ মূলদ হতে পারে, আবার কিন্তু অমূলদ হতে পারে। ওকে, এটা মাথায় রাখতে হবে, দুটি অমূলদ সংখ্যার যোগ কিন্তু মূলদ হতে পারে এবং অমূলদ হতে পারে। ওকে, আর দুটি মূলদ সংখ্যার যোগ কিন্তু সবসময় কি হয়, মূলদ সংখ্যা হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে গেল, দেখো সিটটা। ওকে, নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, অ্যাসেসমেন্ট হলো পরিমাণগত গুণগত, পরিমাণগত গুণগত উভয় কোনোটি না। অ্যাসেসমেন্ট কি পরিমাণগত গুণগত, পরিমাণগত গুণগত উভয় কোনোটি না। দেখো অবশ্যই করে অ্যাসেসমেন্ট কিন্তু পরিমাণগত এবং গুণগত। ওকে, পরিমাণগত গুণগত উভয় হচ্ছে কি অ্যাসেসমেন্ট। নেক্সট 14 দাগে কি বলছে, নিচের কোনটি গাণিতিক যুক্তির সূচক। দেখো সিটের 2019 ডিসেম্বরের প্রশ্ন, গাণিতিক যুক্তির সূচক দেখো কোনটি, গাণিতিক সংজ্ঞা প্রদান করার ক্ষমতা, একটি গাণিতিক পদ্ধতির জন্য একটি ন্যায্যতা প্রদান করার ক্ষমতা, দক্ষতার সাথে গণনা করার ক্ষমতা, বিভিন্ন পরিস্থিতির সঠিক সূত্র স্মরণ করার ক্ষমতা। সূত্র স্মরণ করার ক্ষেত্রে কিন্তু এটা কোনো বিষয় থাকবে না। ওকে, গণিতের ক্ষেত্রে সূত্র শুধু কেবলমাত্র স্মরণ করা বা মনে করা বা মুখস্থ করার ক্ষেত্রে সবসময় কিন্তু নেগেটিভ জায়গা তৈরি করে। ওকে, যেটা গাণিতিক যুক্তির সূচক সেটা হচ্ছে কি একটা গাণিতিক পদ্ধতির জন্য একটি ন্যায্যতা প্রদান করার ক্ষমতা। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কি হলো, দেখো বিটটা। কেবলমাত্র গাণিতিক সংজ্ঞা প্রদান করার ক্ষমতা, এটা তো কোনোদিন যুক্তির সূচক হতে পারে না। তারপরে দক্ষতার সাথে গণনা করার ক্ষমতা, এটাও নয়। নেক্সট পরেরটা দেখো, গণিতের প্রকৃতির ক্ষেত্রে নিচের কোনটি বিবৃতি সত্য নয়। বলছি গণিতের প্রকৃতির ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সত্য নয়। দেখো বলেছে প্রাথমিক স্তরে গণিত হলো মূর্ত এবং বিমূর্তকরণের প্রয়োজন নেই। গণিত বিশেষ শব্দ ভাণ্ডার ব্যবহার করে ধারণাগুলিকে সুনির্দিষ্টভাবে আদান ও প্রদান করে। গাণিতিক জ্ঞান নির্মাণের যুক্তি প্রদর্শন ক্ষমতা গুরুত্বপূর্ণ। গাণিতিক ধারণার প্রকৃতিতে শ্রেণীবদ্ধ। তাহলে গাণিতিক প্রকৃতির ক্ষেত্রে নিচের কোন বিবৃতি সত্য নয়। দেখো প্রাথমিক স্তরে গণিত হলে মূর্ত, বিমূর্তকরণের প্রয়োজন নেই। দেখো সত্য নয় বলেছে, প্রাথমিক স্তরে গণিত মূর্ত হবে, বিমূর্তকরণের প্রয়োজন নেই। এখানে কিন্তু এই যে বিমূর্তকরণের প্রয়োজন নেই বলেছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে সঠিক নয়। ওকে, গণিত বিশেষ শব্দ ভাণ্ডার ব্যবহার করে ধারণাগুলিকে সুনির্দিষ্টভাবে আদান প্রদান করা, অবশ্যই কিন্তু বিশেষ শব্দ ভাণ্ডার ব্যবহার করতে হবে, তাহলে এটা হচ্ছে সঠিক। গাণিতিক জ্ঞান নির্মাণে যুক্তি প্রদর্শন ক্ষমতা গুরুত্বপূর্ণ, অবশ্যই সঠিক। গাণিতিক ধারণার প্রকৃতিতে শ্রেণীবদ্ধ, এটাও সঠিক। তাহলে এখানে ভুল হচ্ছে, দেখো এরটা প্রাথমিক স্তরে গণিত হলো মূর্ত। নেক্সট পরেরটা কি বলেছে দেখো, 16 নম্বর প্রশ্ন, ব্যক্তির মধ্যে একক বুদ্ধি বলে কিছুই নেই, আছে কতগুলি প্রাথমিক ক্ষমতা। বক্তব্যটি কার? ব্যক্তির মধ্যে একক বুদ্ধি বলে কিছুই নেই, আছে কতগুলি প্রাথমিক ক্ষমতা। কান্ট, থার্স্টন, উডওয়ার্ড না থর্নডাইক। দেখো এখানে ব্যক্তির মধ্যে একক বুদ্ধি বলে কিছুই নেই, আছে কতগুলি প্রাথমিক ক্ষমতা, এটি হচ্ছে থার্স্টন বলেছিলেন। ওকে, বিটটা। নেক্সট পরেরটা 17 নম্বর প্রশ্ন বলছে, আয়তক্ষেত্রে ধারণা দিতে ব্যবহার করা যায়। আয়তক্ষেত্রে ধারণা দিতে কি ব্যবহার করা যায়? শক্ত পিচবোর্ড ও কাঁচি, দুটি লাঠি, তিনটি কাঠি, সবগুলি। দেখো আয়তক্ষেত্রে ধারণা যদি আমরা দিতে যাই তাহলে কি হচ্ছে, দুটো, তিনটে, চারটে। দেখো শক্ত দুটি লাঠি বলেছে, তাহলে দুটি লাঠি দিয়ে কি আমরা আয়তক্ষেত্র আঁকতে পারি? দেখো একটা আর এই দুটো, তাহলে দুটো লাঠি দিয়ে আমরা কিন্তু আয়তক্ষেত্র ধারণা দিতে পারি না। আয়তক্ষেত্রে ধারণা দিতে গেলে কটা লাগবে?
4টে লাগবে। ওকে, দেখো 4টে। তাহলে এটা কিন্তু আমরা প্রথমে ক্যান্সেল করে দেবো। তার 3টে লাঠি দিয়ে কিন্তু কোনোভাবেই আমরা করতে পারবো না। তারপরে দেখো শক্ত পিচবোর্ড ও কাঁচি, অবশ্যই একটা যদি শক্ত পিচবোর্ড আমরা নিই এরকম ভাবে, যে কোনো যদি আকৃতি একটা নিই, সেখান থেকে কিন্তু আমরা কাঁচি দিয়ে কেটে আমরা অবশ্যই করে কিন্তু একটা আয়তক্ষেত্রের ধারণা দিতে পারি। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো এরটা। নেক্সট পরেরটা দেখো 18 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি শিশুর মধ্যে বিকশিত হওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে জ্যামিতি শিখন ও শিক্ষণের উদ্দেশ্য কি? দৃশ্য স্থানিক যুক্তি সম্পর্কিত ধারণা, মৌলিক জ্যামিতিক ধারণা সম্পর্কিত বোঝা, যৌক্তিক যুক্তির ক্ষমতার বিকাশ, উপরের সবকটি। একটি শিশুর মধ্যে বিকশিত হওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে জ্যামিতি শিখন ও শিক্ষণের উদ্দেশ্য কি? দেখো জ্যামিতিটা কেন শেখানো হয়, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জ্যামিতিটা কেন শেখানো হয়? দেখো দৃশ্য ও স্থানিক যুক্তি সম্পর্কিত ধারণা, অবশ্যই কিন্তু তাকে দেখানো হয় একটা ত্রিভুজ, একটা চতুর্ভুজ, তাই তো আমরা ত্রিভুজ চতুর্ভুজ তাদেরকে দেখাই, অর্থাৎ তাদের একটা দৃশ্য এবং স্থানিক যুক্তি, তারা একটা জায়গা থেকে বুঝতে পারবে, স্থান থেকে বুঝতে পারবে সেটি কেমন। মৌলিক জ্যামিতিক ধারণা সম্পর্কে, অবশ্যই কিন্তু মৌলিক জ্যামিতিক ধারণা সম্পর্কে অবশ্যই বোঝার জন্য। যৌক্তিক যুক্তির ক্ষমতার বিকাশ, অবশ্যই যৌক্তিক যুক্তির ক্ষমতার বিকাশ। ওকে, এই ত্রিভুজটা কেমন ভাবে হচ্ছে বা এর কটা বাহু, ঠিক আছে, এর কটা কোণ, একটা কোণ থেকে দুটো কোণ থেকে আরেকটা কোণ কিভাবে নির্ণয় করা, এই যে মৌলিক জ্যামিতিক ধারণা এবং তার মধ্যে যে যৌক্তিক যুক্তির বিকাশ, সেটা কিন্তু অবশ্যই করে এর মধ্যে প্রকাশ পায়। তাহলে এখানে দেখো উপরের সবকটি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট পরেরটা দেখো কি বলেছে, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের কাছে অ্যাবাকাসের ব্যবহার সাহায্য করে না। কোন কোন বিষয়ে অ্যাবাকাসের সাহায্য করে না? দেখো অ্যাবাকাসটা কেমন থাকে আমরা জানি, এরকম থাকে, এর মধ্যে এরকম কতগুলো দণ্ড থাকে, এই দণ্ডের মধ্যে কি থাকে, কতগুলো এরকম গুলি দেওয়া থাকে বা বল দেওয়া থাকে। ওকে, তাই তো এরকম ভাবে দেওয়া থাকে, সেগুলো দিয়ে আমরা কি অবশ্যই করে কিন্তু একক দশক শতকের বিষয়গুলো আমরা চিহ্নিত করতে পারি, ঠিক আছে, গণনা শুদ্ধভাবে আমরা গুনতে পারি। তাহলে দেখো এখানে একক দশক শতক ইত্যাদি বোঝাতে অবশ্যই কিন্তু অ্যাবাকাসের ব্যবহার হয়, তাহলে এটা কিন্তু ঠিক। কিন্তু এখানে না বলেছে, করে না বলেছে, তাহলে ভুল কোনটা দেখবো, ভুল ছাড়া সংখ্যা বুঝতে, অবশ্যই কিন্তু ভুল ছাড়া সংখ্যা বুঝতে অ্যাবাকাস ব্যবহার করা হয়, ঠিক আছে। এই যে পুঁতিকাঠিগুলো দিয়ে কিন্তু অবশ্যই করে এগুলো ভুল ছাড়া সংখ্যা গুনতে আমাদের সাহায্য করে, তাহলে এটাও কি ঠিক। কথায় লেখা থেকে অঙ্কে লেখা, এখানে কিন্তু কথায় লেখা থেকে অঙ্কে লেখার কোন রকম ভাবে কিন্তু ভূমিকা থাকে না, এখানে গণনার ক্ষেত্রে কিন্তু অ্যাবাকাসটা মূলত ব্যবহার করা হয়, তাহলে এটা কিন্তু ভুল। দেখো গণনার শুদ্ধতা আনতে অবশ্যই কিন্তু অ্যাবাকাস ব্যবহার করা হয়, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হচ্ছে, সিটটা। কথায় থেকে লেখা থেকে অঙ্কে লেখা কিন্তু এর ব্যবহার হয় না। ওকে, নেক্সট পরেরটা 20 নম্বর প্রশ্ন কি বলে, দেখো তৃতীয় শ্রেণীতে একজন শিক্ষক ছাত্রদের জিজ্ঞাসা করলেন 4562 অর্থাৎ 4562 এবং 728 যোগ করুন। তাহলে তৃতীয় শ্রেণীতে একজন শিক্ষক 4562 এবং 728 যোগ করতে বলেছে, তাহলে 4562 728 যোগ করতে বলেছে, তাহলে 728 যোগ করতে বলেছে। এবার একজন ছাত্র উত্তর দিয়েছেন দুটো যোগ করে 11 8 4, তাহলে যোগ হয়েছে কত, এখানে আমরা যোগ করে দেখে নেবো, তাহলে 8 2 10 0 হাতে থাকে 1, 6 2 8 1 9, 7 5 12 1 12, 7 5 12 2 হাতে থাকে 1, 4 1 5, তাহলে দেখ কত হচ্ছে 5290, 8 2 0 হাতে থাকে 1, 6 2 8 1 9, 12 2 হাতে থাকে 1, 4 1 5, তাহলে 5290 হয়েছে, কিন্তু তার হয়েছে কত 11842। তাহলে সে কিভাবে যোগ করেছে আমরা একটু দেখে নি, তাহলে সে কিভাবে যোগ করেছে, দেখো সে কিন্তু 4 5 6 2 যোগ করেছে কেমন হবে, দেখো এখানে 7 2 8, সে কিন্তু এইভাবে যোগ করেছে, দেখো 2 8 2 10 8 6 14 4 হাতে থাকে 1, 5 2 7 1 8 আর 7 4 11, দেখো 11842 কিন্তু তার হয়েছে। তাহলে প্রতিক্রিয়াটি প্রতিফলিত করে যে শিশুর অভাব রয়েছে, শিশুর কি অভাব রয়েছে, দেখো
তাহলে এখানে দেখো তার বসাতে হতো কিন্তু আমাদের ডান দিক থেকে, সে বসেছে কোথায়, বাঁ দিক থেকে, অর্থাৎ তার কিন্তু অবশ্যই করে স্থান মূল্য যে ধারণা তার কিন্তু অভাব রয়েছে। ওকে, অর্থাৎ তার যে স্থান মূল্য ধারণা, দেখো যোগ করার ক্ষমতা অবশ্যই রয়েছে, সে কিন্তু এখানে যোগ করেছে, পুনর্গঠনের মধ্যে যোগ করার ক্ষমতা, সংযোজন, অর্ডার, সম্পত্তির ধারণা, দেখো তার মধ্যে অভাব রয়েছে অবশ্যই স্থান মূল্য ধারণা, অর্থাৎ কোথায় কিভাবে বসাতে হবে সে কিন্তু সেই ধারণাটি তার মধ্যে সঠিকভাবে নেই। ওকে, নেক্সট বলেছে শিক্ষার ত্রিমাত্রিক স্বরূপকে ব্যাখ্যা করেছেন। শিক্ষার্থীর ত্রিমাত্রিক স্বরূপকে ব্যাখ্যা করেছেন, দেখো বেঞ্জামিন ব্লুম, এই যে গ্রেট, গোরল্যান্ড না উডওয়ার্থ। তাহলে শিক্ষার ত্রিমাত্রিক স্বরূপকে কে ব্যাখ্যা করেছে? শিক্ষার ত্রিমাত্রিক স্বরূপকে অবশ্যই কিন্তু বেঞ্জামিন ব্লুম ব্যাখ্যা করেছে। ওকে, নেক্সট পরেরটা কি বলছে, দেখো নিচের কোন বিবৃতিটি সত্য নয়? সিটের 2019-এর প্রশ্ন, কোনটা সত্য নয়? সমস্ত মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা, সমস্ত মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা আমরা জানি কি 2, তারপর হচ্ছে 3, তারপরে হচ্ছে কত 4, তারপরে সরি 4 নয়, তারপরে হচ্ছে 5, তারপরে 7, তাই তো? তাহলে দেখো সবথেকে ছোট হচ্ছে 2টা কিন্তু অবশ্যই করে জোড় সংখ্যা, কিন্তু সমস্ত মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা বলেছি, কিন্তু এটা অবশ্যই করে কিন্তু জোড় একটা হতে পারে। দেখো 2 কিন্তু জোড় সংখ্যা, তাহলে এটা কিন্তু কোনোভাবে সঠিক নয়। অসীম সংখ্যক মৌলিক সংখ্যা আছে। একটি মৌলিক সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক, অবশ্যই কিন্তু একটি মৌলিক সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক। যদি 2 এর গুণনীয়ক বা 3 এর গুণনীয়ক আমরা বের করি তাহলে কি হচ্ছে, মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে কি সেই 1 এবং সেই সংখ্যা, তাহলে এর মাত্র কিন্তু 2টি গুণনীয়ক, তাহলে এটা কিন্তু সঠিক। তারপর হচ্ছে মাত্র 4টি এক অঙ্কের মৌলিক সংখ্যা আছে, তাহলে এক অঙ্কের মৌলিক সংখ্যা কটা দেখো 2, 3, 5, 7, 2, 3, 5, 7, 9 কিন্তু হবে না, তাহলে অবশ্যই করে কিন্তু এক অঙ্কের 4টি মৌলিক সংখ্যা আছে। আর অসীম সংখ্যা মৌলিক সংখ্যা, অবশ্যই অসীম সংখ্যা মৌলিক সংখ্যা আছে। তাহলে এখানে দেখো সত্য কোনটা নয়, সমস্ত মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা, তাহলে এটা কিন্তু সত্য নয়। ওকে, নেক্সট পরেরটা, উদ্দেশ্য স্তরটি, দেখো উদ্দেশ্য স্তরটি আবিষ্কার পদ্ধতিতে, সমস্যা সমাধান পদ্ধতিতে, এ বি উভয় পদ্ধতিতে কোনোটি নয়। দেখো উদ্দেশ্য স্তরটি কোন পদ্ধতিতে, আবিষ্কার পদ্ধতিতে, সমস্যা সমাধান পদ্ধতিতে না উভয় পদ্ধতিতে, কোনোটি নয়। দেখো এখানে আবিষ্কার উদ্দেশ্য স্তরটি কিন্তু আবিষ্কার পদ্ধতিতেও নেই, সমস্যা সমাধান পদ্ধতিতেও নেই, ঠিক আছে, এখানে কিন্তু কোনোটি নয়, সঠিক উত্তর হচ্ছে ডিটা। পরেরটা দেখো বলছি কি, 24 নম্বর প্রশ্ন, যদি দুটি বৃত্তের কেন্দ্রের মাঝের দূরত্ব তাদের ব্যাসার্ধের যোগফল থেকে কম হয় তাহলে বৃত্ত দুটি, দেখো দুটো বৃত্ত আঁকার চেষ্টা করছি। দেখো একটা বৃত্ত বলেছি এর যা ব্যাসার্ধ এবং আর একটা বৃত্ত যদি আমরা আঁকি, সরি বৃত্তগুলো ঠিকঠাক হলো না। দেখো এর যা ব্যাসার্ধ আর এর যা ব্যাসার্ধ, এই দুটো ব্যাসার্ধের যোগফল, যদি এটা আমি 4 ধরি, যদি এটা আমি 5 ধরি, তাহলে এদের যে যোগফল 4 যোগ 5 কত হচ্ছে, দেখো 9, তাহলে 4 আর 5 যোগ করে কত হচ্ছে 9। এই এদের যে যোগফল আর এই যে কেন্দ্রের দূরত্ব, দুজনের এখান থেকে যে কেন্দ্রের দূরত্ব এখান থেকে এই পর্যন্ত, এই যে কেন্দ্রের দূরত্ব অবশ্যই করে বলেছে এই কেন্দ্রের দূরত্ব যোগফল থেকে কম, তাহলে এদের এই যোগফল থেকে যখন দুটো কেন্দ্রের দূরত্ব যখন কম হবে, এদের যে অবশ্যই করে তখন তারা অবশ্যই একে অপরের মধ্যে কিন্তু পরস্পরকে ছেদ করবে, তাহলে এখানে সঠিক উত্তর দেখো এটা ছেদ করে, যখন দূরত্ব কম হচ্ছে আর তাদের যে ব্যাসার্ধ রয়েছে সেই ব্যাসার্ধের যোগফল থেকে অবশ্যই যখন কম হচ্ছে তখন সেটা কি হয়, পরস্পরকে কিন্তু অবশ্যই ছেদ করবে।
আর যদি বলতো যে তাদের কেন্দ্রের মাঝের দূরত্ব এবং ব্যাসার্ধের যোগফল সমান, তখন কিন্তু পরস্পর তারা বাইরে থেকে স্পর্শ করতো, তখন তারা পরস্পর বাইরে থেকে স্পর্শ করতো। ওকে, নেক্সট পরেরটা দেখো, এনসিএফ 2005 অনুযায়ী সংখ্যা শিক্ষা এবং তাদের উপর অপারেশন, পরিমাণ ইত্যাদি প্রাথমিক স্তরে পূরণ করে। এটি হলো, দেখো সিটের 2014 সেপ্টেম্বরের প্রশ্ন এটা। গণিত শেখানোর সংকীর্ণ লক্ষ্য, গণিত শেখানোর উচ্চ লক্ষ্য, শিশুর চিন্তা প্রক্রিয়াকে গণিত করার লক্ষ্য রাখুন, গুরুত্বপূর্ণ গণিত শেখানোর লক্ষ্য। অর্থাৎ তাদের যে সংখ্যা শিক্ষা এবং তাদের উপর যে অপারেশন এবং পরিমাণ ইত্যাদি যে প্রাথমিক স্তরে পূরণ করে, এটি কোন লক্ষ্যের উপর বা এটি কোন লক্ষ্যের ধারণা। দেখো অবশ্যই করে কিন্তু এটা শিক্ষার্থীর যে সংকীর্ণ লক্ষ্য, সেই সংকীর্ণ লক্ষ্যের একটি বিষয়। নেক্সট পরেরটা, কোনটি প্রকল্প পদ্ধতি স্তর। দেখো প্রকল্প পদ্ধতি স্তর কতগুলো রয়েছে অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে এবং কমেন্টে অবশ্যই তোমরা জানাও। আর প্রকল্প পদ্ধতি স্তর এর মধ্যে কোনটি উদ্দেশ্য স্থাপন, সমস্যা উপস্থাপন, সমস্যা বিশ্লেষণ, তথ্য সংগ্রহ। দেখো 26 নম্বর প্রশ্নের অবশ্যই প্রকল্প পদ্ধতির স্তর হচ্ছে কি উদ্দেশ্য স্থাপন। দেখো আগের বারে কিন্তু এই উদ্দেশ্য স্থাপনটা ওখানে এসেছিল, কিন্তু আমি এই কারণে কিন্তু ওখানে আমি বলিনি যে এটা কোন পদ্ধতির স্তর। ওকে, দেখো তাহলে কোনটি প্রকল্প পদ্ধতির স্তর। 26 নম্বর প্রশ্নের উত্তরটা তাহলে কি হচ্ছে, দেখো প্রকল্প পদ্ধতির স্তর হচ্ছে উদ্দেশ্য স্থাপন। নেক্সট পরেরটা, দেখো শিক্ষার প্রেক্ষাপটে STEM সংক্ষিপ্ত রূপটি কি বোঝায়। দেখো STEM সংক্ষিপ্ত রূপটি কি বোঝায়, দেখো বিজ্ঞান প্রযুক্তি ইংরাজি গণিত, বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল গণিত, অধ্যয়ন পরীক্ষা ব্যায়াম পরিমাপ, স্কুল শিক্ষকতা প্রকৌশল গণিত। কোনটা হবে বলো, তোমরা উত্তরটা করার চেষ্টা করো। দেখো শিক্ষার প্রেক্ষাপটে STEM সংক্ষিপ্ত রূপটি কি বোঝায়। অবশ্যই করে দেখো সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং আর এখানে হচ্ছে কি ম্যাথ। অর্থাৎ STEM যেটা সেটা হচ্ছে কি বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল গণিত। ওকে, স্ট্রিমের সংক্ষিপ্ত রূপটি কি বোঝায়। দেখো স্ট্রিম এস মানে হচ্ছে কি সায়েন্স বা বিজ্ঞান, টি থেকে টেকনোলজি বা প্রযুক্তি, ই থেকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রকৌশল, আর এম থেকে হচ্ছে ম্যাথ গণিত। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল কি, দেখো 27 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল কি বিটা বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল ও গণিত। ওকে, নেক্সট পরেরটা, নিচের কোনটি ওপেন এন্ডেড গণিত প্রশ্নের উদাহরণ। দেখো এর আগে কিন্তু ওপেন এন্ডেড প্রশ্নটা তোমাদেরকে বললাম যে ওপেন এন্ডেড প্রশ্ন অর্থাৎ একটা প্রশ্নে কিন্তু অবশ্যই করে 2 রকম 3 রকম ভাবে বা 4 রকম বা অনেক ধরনের ভাবে কিন্তু আমরা সেই প্রশ্নের উত্তরটা করতে পারি, সেটা হচ্ছে কি ওপেন এন্ডেড প্রশ্ন। আর ক্লোজ এন্ডেড প্রশ্ন হচ্ছে সেই প্রশ্নের একটাই উত্তর হবে এবং একরকম ভাবে উত্তরটা হবে, সেটা হচ্ছে ক্লোজ এন্ডেড প্রশ্ন। সেখানে কিন্তু ভাবনার কোনো জায়গা থাকে না বা আলোচনার বা সমালোচনার কোনো জায়গা থাকে না। ওকে, এবারে দেখো 2+2 এরটা বলি 2+2 কত হচ্ছে সমান 4। তাহলে 2+2 এর একটাই উত্তর 4। তাহলে এটা হচ্ছে ক্লোজ এন্ডেড প্রশ্ন হয়ে গেল। বলছি একটি ত্রিভুজের কয়টি বাহু, একটি ত্রিভুজের কয়টা বাহু আমরা জানি, তাহলে 3টে বাহু, একটি ত্রিভুজের 3টে বাহু। তাহলে এর একটাই মাত্র উত্তর আসছে, ক্লোজ এন্ডেড প্রশ্ন হচ্ছে এটা। কিন্তু ওপেন এন্ডেড প্রশ্ন বলছে খোলা প্রশ্ন, অর্থাৎ একটা প্রশ্নের উত্তরকে আমরা 2 রকম বা 3 রকম বা 4 রকম বা অনেক ধরনের ভাবে প্রকাশ করতে পারি। আপনি কিভাবে 4 বন্ধুর মধ্যে 10টি ক্যান্ডি ভাগ করে নেওয়ার সমস্যা সমাধান করতে পারেন। দেখো আমরা 4 বন্ধু, যদি 10টা আমাদের মধ্যে ক্যান্ডি থাকে, আমি কাউকে 2টো দিতে পারি, কাউকে 1টা দিতে পারি, কাউকে 3টে দিতে পারি, কাউকে আমি 4টে দিতে পারি। ঠিক আছে, আবার আমি কি করতে পারি, কাউকে হয়তো দেখা 3টে দিলাম, আবার কাউকে 3টে দিলাম, আবার কাউকে হয়তো 3টে দিলাম, আবার কাউকে আমি 1টা দিলাম। তাহলে দেখো এটা কিন্তু অনেক রকম ভাবে করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে কি ওপেন এন্ডেড প্রশ্নের উদাহরণ। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো সিটটা।
তারপরে দেখো 16 বর্গমূল কত, 16 বর্গমূল আমরা জানি কত, 4 4 16, 4। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল সিটটা। ওকে, নেক্সট পরেরটা দেখো, একটি বৃত্তস্থ সামান্তরিক সর্বদা হয়। তাহলে একটা বৃত্তস্থ সামান্তরিক, একটা বৃত্তস্থ সামান্তরিক যদি আমরা আঁকার চেষ্টা করি, দেখো বৃত্তটা সঠিক হলো না, তাই একটু অন্যরকম হচ্ছে। তাহলে আমরা একটা বৃত্তস্থ সামান্তরিক যদি আঁকার চেষ্টা করি, একটি আয়তক্ষেত্র হবে, একটি বর্গক্ষেত্র হবে, একটি রম্বস হবে, কোনটি নয়? দেখো অবশ্যই করে যখন একটি বৃত্তস্থ সামান্তরিক আঁকবো তখন অবশ্যই দেখো কি হচ্ছে, একটি বৃত্তস্থ সামান্তরিক একটা কি তৈরি হচ্ছে, আয়তক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। ওকে, তাহলে একটা বৃত্তস্থ সামান্তরিক কি হচ্ছে, একটা আয়তক্ষেত্র। ওকে, নেক্সট দেখো বন্ধুরা, আজকের প্র্যাকটিস সেটের কিন্তু শেষ প্রশ্নে চলে এসেছি। অবশ্যই করে বন্ধুরা, যদি তোমাদের প্র্যাকটিস সেটটি ভালো লাগে অবশ্যই করে লাইক করো, যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাও, এবং প্রশ্নের মধ্যে কতগুলি উত্তর তোমরা সঠিক করতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর তোমরা যদি চ্যানেল নতুন হও অবশ্যই করে কিন্তু চটপট করে লাইক করে দাও, আর অবশ্যই কমেন্ট করো, এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবটাও করে রাখো। দেখো 30 নম্বর প্রশ্নে কি বলছে, নির্দিষ্ট সময় পর শিখন উদ্দেশ্যগুলি কি পরিমাণে অর্জিত হয়েছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় কোন মূল্যায়নে? নির্দিষ্ট সময় পর শিখন উদ্দেশ্যগুলি কি পরিমাণে অর্জিত হয়েছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় কোন মূল্যায়ন, অর্থাৎ নির্দিষ্ট সময় পর বলেছে। পাঠ চলাকালীন বা কিছু সময় পর যেটা উদ্দেশ্যগুলি কি পরিমাণে অর্জিত হয়েছে সেটাকে আমরা কি করি, সেটা আমরা গঠনমূলক মূল্যায়নের মধ্যে কিন্তু আমরা আর রাখি। আর একটা হচ্ছে নির্দিষ্ট সময় পর যখন একটা কি পরিমাণ উদ্দেশ্যগুলি অর্জিত হয়েছে সেটা যদি তথ্য আমরা অবশ্যই করে সংগ্রহ করি, সেটা হয়ে যায় কি সমষ্টিমূলক মূল্যায়ন। ওকে, সেটা হয়ে যায় সমষ্টিমূলক মূল্যায়ন। তো বন্ধুরা দেখো, আজকে ছিল এই 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি তোমাদের অবশ্যই করে প্র্যাকটিস সেটটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করে দাও, চটপট করে তোমরা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। এইভাবে তোমরা জুড়ে থাকো, একটু সাপোর্ট করো, প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, কোথাও কোনো সমস্যা থাকলে কী ধরনের তোমাদের প্রশ্ন দরকার, প্র্যাকটিসের দরকার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। প্রত্যেকে ততক্ষণ ভালো থাকো, পড়তে থাকো, এবং টার্গেটেড প্রিপারেশন 2024-এর জন্য প্রচুর পরিমাণে পড়তে থাকো। প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।